আপনি পেপার পাবলিশ করতে চান কিন্তু পাবলিকেশন প্রসেস সম্পর্কে আপনার আইডিয়া নাই, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি এই ভিডিওতে পুরো পাবলিকেশন প্রসেস সম্পর্কে ভালোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো ধরেন আপনি একজন মেডিকেল স্টুডেন্ট বা ভার্সিটির স্টুডেন্ট, অথবা আপনি একজন ফ্রেশ গ্র্যাজুয়েট, অথবা আপনি কোনো একটা মেডিকেল কলেজ বা ইউনিভার্সিটির জুনিয়র লেভেলের টিচার, অর্থাৎ লেকচারার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো ধরেন আপনি একটা গবেষণা রিসেন্টলি শেষ করছেন এবং আপনি এই গবেষণাটার রেজাল্টটা একটা পেপার হিসেবে, গবেষণাপত্র হিসেবে কোনো জার্নালে পাবলিশ করতে চান। তো তাহলে এই প্রসেসটা কি, আপনার গবেষণা শেষ হওয়ার পরে পাবলিকেশন পর্যন্ত এই প্রসেসটা কীভাবে কাজ করে, সেটা আমি এই ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো প্রথম কাজ হচ্ছে কি, আপনার গবেষণাপত্রটা লেখা। তো যখন আপনার গবেষণা শেষ হবে তখন আপনাকে এটা লিখতে হবে, সেটাকে বলা হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট বা পেপার, যেটাই বলেন না কেন। এই ম্যানুস্ক্রিপ্টে আপনার একটা টাইটেল থাকবে, অর্থাৎ গবেষণার একটা টাইটেল থাকবে, অ্যাবস্ট্রাক্ট থাকবে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি সামারি। আপনি কী গবেষণা করলেন, সেটা ফাইন্ডিংস কী, সেটার একটা ছোট সামারি থাকবে। তারপরে ইন্ট্রোডাকশন থাকবে, মেথড সেকশন থাকবে, রেজাল্ট থাকবে, ডিসকাশন থাকবে, এবং কিছু কিছু ক্ষেত্রে অনেকে কনক্লুশনও লিখে থাকে। এবং এর বাইরেও অনেক সময় যদি কোনো এথিক্যাল রিকোয়ারমেন্ট থাকে, সেগুলোর অনেক সময় ডকুমেন্ট সাবমিট করতে হয়, অথবা কোনো যদি এক্সট্রা ডেটা সেট থাকে সেগুলো অনেক সময় সাবমিট করতে হয়। তো এই যে পুরো প্যাকেজটা, এটাকে বলা হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট। আপনি পুরো জিনিসটা রেডি করলেন। রেডি হওয়ার পরে এখন হচ্ছে নেক্সট স্টেপ। নেক্সট স্টেপটা হচ্ছে আপনি জার্নালে সাবমিট করা। তো এই প্রসেসটা সম্পর্কে একটু বলি। বিভিন্ন পাবলিশার আছে, যেমন নেচার পাবলিশিং গ্রুপ, সেল আছে, তারপরে হচ্ছে থিম আছে, এলসিভিয়ার আছে, ফ্রন্টিয়ার্স আছে, এরকম অনেকগুলো পাবলিশিং কোম্পানি থাকে। তো তাদের বিভিন্ন রকম জার্নাল থাকে। তো জার্নালগুলো হতে পারে কোনো সাবজেক্ট স্পেসিফিক বা টপিক স্পেসিফিক বা ব্রড স্কোপের। তার মানে কি, মানে হতে পারে হচ্ছে একটা জার্নাল শুধুমাত্র মেডিসিনের পেপার পাবলিশ করবে, আর একটা জার্নাল হতে পারে শুধু জেনেটিক্সের পেপার বা গবেষণাপত্র পাবলিশ করবে। তো এরকম সাবজেক্ট স্পেসিফিক বা টপিক অনুযায়ী আলাদা আলাদা জার্নাল থাকতে পারে। তারপর হচ্ছে কিছু জার্নাল আছে যেগুলো আরও ব্রডার স্কোপের, তার মানে হচ্ছে ওখানে বিভিন্ন সাবজেক্টের, সরি ফর দ্য নয়েজ, বিভিন্ন সাবজেক্টের পেপার ওই জার্নালে, একটা জার্নালে পাবলিশ করা যায়। যেমন এক্সাম্পল যদি দিই, সায়েন্টিফিক রিপোর্টস আছে যেটা নেচার পাবলিশিং গ্রুপের, ওখানে হচ্ছে বিভিন্ন সাবজেক্টে আপনি পেপার পাবলিশ করতে পারবেন। তারপর আছে প্লস ওয়ান, এটা হচ্ছে প্লস পাবলিশার থেকে, তো সেখানেও আপনি বিভিন্ন সাবজেক্টের পেপার পাবলিশ করতে পারেন। আবার প্লসেরই আরেকটা জার্নাল আছে যেমন প্লস জেনেটিক্স, তো সেখানে শুধু জেনেটিক্স রিলেটেড পেপার আপনি পাবলিশ করতে পারবেন। তো এখন এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করে নিই। কেউ কেউ যখন আমার সাথে এটা নিয়ে আলোচনা করতে যায় তখন বলে যে আমি একটা জার্নাল পাবলিশ করতে চাই। তো এই জায়গায় কথাটা একটু কনফিউজিং বা একটু এখানে হয়তো বোঝার একটু সমস্যা আছে। তো আমি একটু এক্সপ্লেন করি জার্নাল কি আর পেপার বা ম্যানুস্ক্রিপ্ট কি। পেপার হচ্ছে আপনি একজন গবেষক হিসেবে যেই গবেষণাটা করলেন সেটার যেই সামারিটা বা রেজাল্টটা লিখলেন, তো সেটা হচ্ছে পেপার, গবেষণাপত্র। আপনি সেটা পাবলিশ করবেন কোনো একটা জার্নালে। তাহলে জার্নাল কি, যেমন আমি যদি বলি যে নেচার মেডিসিন, এটা একটা জার্নাল। তো ওই নেচার মেডিসিন জার্নালে এরকম আপনি যেমন মেডিসিনে একটা গবেষণা করে ওখানে পেপার সাবমিট করছেন, তেমনি এরকম শত শত গবেষক আলাদা আলাদা পেপার ওখানে সাবমিট করতেছে। ওখান থেকে যাচাই বাছাই করে ওরা কিছু পেপার ওই নেচার মেডিসিন জার্নালে ধরেন পাবলিশ করবে। তো ওই নেচার মেডিসিন ওইটা হচ্ছে জার্নাল। আর ওখানে যেগুলো পাবলিশ হবে সেগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল পেপার, বিভিন্ন পেপার পাবলিশ হবে। তাহলে আমরা এভাবে ডিফাইন করতে পারি যে এ জার্নাল ইজ এ কালেকশন অফ মেনি পেপার্স। ঠিক আছে, তাহলে পেপার আপনি লিখবেন, পেপার আপনি পাবলিশ করবেন, পেপার যেখানে পাবলিশ করবেন সেইটা হচ্ছে জার্নাল। তার মানে আপনি যখন কাউকে বলবেন, কথাটা এভাবে বলতে হবে যে আমি একটা পেপার পাবলিশ করতে চাই কোনো একটা জার্নালে। ঠিক আছে, তো এটা একটু ক্ল্যারিফাই করে দিলাম বোঝার সুবিধার জন্য। ওকে, তো যা বলছিলাম যে আপনি পেপার রেডি করলেন বা ম্যানুস্ক্রিপ্ট রেডি করলেন, এখন আপনি সাবমিট করবেন। তো জার্নালও ধরেন সিলেক্ট করছেন, ধরেন আপনি
কোনো একটা মেডিসিন রিলেটেড গবেষণা করলেন এবং সেটা পাবলিশ করতে চান, তাহলে একটা মেডিসিন রিলেটেড জার্নাল আপনাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পরে ওদের ওয়েবসাইটে যাইতে হবে। ওয়েবসাইটে গিয়ে আপনি ওখানে অথর ইনস্ট্রাকশন খুঁজে বের করবেন, অর্থাৎ ওই জার্নালে পেপার সাবমিশনের জন্য অথরদের কী কী করতে হবে সেটা ওখানে ডিটেলস লেখা থাকে। ওখানে লেখা থাকবে হচ্ছে আপনার পেপারটাকে কীভাবে ফরম্যাটিং করতে হবে, সাইটেশন স্টাইল কী হবে, কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে, কোথায় গিয়ে সাবমিট করতে হবে, তো সেই সম্পর্কে ডিটেলস ওখানে আপনার লেখা থাকবে। এটা হচ্ছে অথর্স ইনস্ট্রাকশন বা ইনস্ট্রাকশন ফর অথর্স, এভাবে যে কোনোভাবে দেওয়া থাকতে পারে। এটা হচ্ছে আপনার প্রথম কাজ, জার্নালে গিয়ে এই পেজটা খুঁজে বের করা, ইনস্ট্রাকশন ফর অথর্স খুঁজে বের করা। খুঁজে বের করার পরে আপনি ওই হিসেবে ওই ডিরেকশন অনুযায়ী আপনার ম্যানুস্ক্রিপ্টটা একটু ফরম্যাটিং করতে হবে, কারণ এটা জার্নাল টু জার্নাল ভেরি করে কীভাবে ফরম্যাটিং করলেন। করার পরে ওখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে যে সাবমিট ইউর ম্যানুস্ক্রিপ্ট, ঠিক আছে, বা এই ধরনের কিছু একটা কথা বলা থাকবে। তো ওই লিঙ্কে ক্লিক করে বা ওই পেজে গিয়ে আপনি আপনার পেপারটা সাবমিট করবেন। বর্তমান যুগে বলতে গেলে প্রায় 100% ম্যানুস্ক্রিপ্টে অনলাইন এভাবে সাবমিশন হবে। ওদের একটা পোর্টাল থাকবে, জার্নাল একটা পোর্টাল থাকবে, ওই পোর্টালে গিয়ে এভাবে সাবমিট করতে হবে। এটা আপনি ওই যে ওদের জার্নালের পেজে খুঁজে বের করতে পারবেন যে কোথায় গিয়ে কোন লিঙ্কে গিয়ে আপনার পেপারটা সাবমিট করতে হবে। তো পেলেন, ওই পেজটা পেলেন বা পোর্টালটা পেলেন। এখন পেপার সাবমিশন, এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনার ওখানে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে বা আইডি খুলতে হবে। খুললেন, খোলার পরে হচ্ছে আপনি এবার ওখানে অ্যাকচুয়ালি আপনি যখন ওটাতে ঢুকবেন সব বুঝতে পারবেন। এটা আপনি ফেসবুক ব্যবহার করেন, ইউটিউব ব্যবহার করেন না, এটা আইডি খোলেন না, ওরকমই। তো আপনার একটা ইমেল লাগবে, ইমেল দিয়ে আপনি আইডি খুলতে পারবেন। খোলার পরে ওখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, যেমন আপনার অ্যাবস্ট্রাক্টটা ওখানে দিতে হবে, টাইটেলটা দিতে হবে, তারপরে আপনার ম্যানুস্ক্রিপ্টের যে ফাইলটা অর্থাৎ ডকুমেন্ট ওয়ার্ড ফাইলটা সেটা আপলোড করতে হবে। ফিগারগুলা ডিপেন্ড করে জার্নাল টু জার্নাল, ফিগারগুলো অনেক সময় ওই আপনার যেই পেপার যেটা সেটার মধ্যেই থাকতে পারে, অথবা ওরা বলতে পারে যে ফিগারগুলো আলাদা আলাদা ইমেজ হিসেবে আপলোড করতে হবে, এরকম বলতে পারে। তো এইভাবে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ফাইলগুলো বেসিক্যালি বা তথ্যগুলো ওখানে আপলোড করবেন। এরপরে আপনার গবেষণাটা সাধারণত এমন হয় যে আপনি একা করবেন না, এটা আপনার একটা টিম থাকবে, 2 জন হতে পারে, 5 জন হতে পারে, 10 জন হতে পারে, বা আরও বেশি হতে পারে। তো প্রত্যেক অথরের নাম, তাদের ইমেল অ্যাড্রেস, তাদের অ্যাফিলিয়েশন মানে হচ্ছে কে কোথায় কাজ করতেছে, জব করতেছে, সেই তথ্যগুলো ওখানে লিখতে হবে বা দিতে হবে। এবং এই পুরা রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করার পরে এবং কিছু হয়তো এথিক্যাল কিছু কথাবার্তা জিজ্ঞেস করবে, কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে, সেগুলোর অ্যান্সার দেওয়ার পরে আপনি ম্যানুস্ক্রিপ্টটা ওখানে সাবমিট করবেন। তো এই জায়গায় আমি আরেকটা কথা বলে রাখি, আইডিটা কে খুলবে, মানে অ্যাকাউন্টটা কে খুলবে, এটা খোলার জন্য পারফেক্ট পার্সন হচ্ছে করেসপন্ডিং অথর মানে হচ্ছে যে এই কমিউনিকেশনগুলো জার্নালের সাথে করবে, অথবা পেপার পাবলিকেশনের পরেও কোনো রিডারের যদি কোনো কোয়েশ্চন থাকে তাহলে কার সাথে যোগাযোগ করবে। তো এই যোগাযোগের যিনি মাধ্যম হবেন বা যোগাযোগ যিনি করবেন তিনি হচ্ছেন করেসপন্ডিং অথর। সাধারণত এই করেসপন্ডিং অথরটা লিডারটাই হয়, অর্থাৎ আপনি যদি পুরো টিম যদি একটা কাজ করে এখানে যদি কোনো প্রফেসর লিড দেয় তাহলে এই লিডার উনি হচ্ছে বা যিনি এই ফান্ডিং এইটা করার জন্য ফান্ড জোগাড় করছে, তো উনি হচ্ছে সাধারণত করেসপন্ডিং অথর হয়ে থাকে। তো উনি লাস্ট অথর হয় সাধারণত, তো উনি হবেন হচ্ছে এখানে করেসপন্ডিং অথর। তবে বাস্তবতা হচ্ছে এটা যদিও অনেকেই করে, অনেকেই এই যিনি হচ্ছেন করেসপন্ডিং অথর উনি নিজে আইডি খুলে নিজেই পেপারগুলো সাবমিট করে, কিন্তু বাস্তবতা হচ্ছে কেউ কেউ আসলে এত ব্যস্ত থাকে যে ওনার পক্ষে এগুলা আসলে এটা টাইম কনজিউমিং প্রসেস। এই যে আইডি খোলা, প্রত্যেকের তথ্য দেওয়া, এটা একটু টাইম, যথেষ্ট সময় যায়। তো সেটা করার জন্য সময়টুকু ওনার থাকে না। তো সেক্ষেত্রে বেস্ট চয়েস হচ্ছে যিনি ফার্স্ট অথর উনি, অর্থাৎ ফার্স্ট অথর কে হয়? ফার্স্ট অথর হচ্ছে সাধারণত আরেকটু জুনিয়র লেভেলে, যিনি হচ্ছে ওই ডিরেকশনে, ওই প্রফেসরের ডিরেকশনে কাজ করতেছে, ডাটাগুলো কালেক্ট করতেছে, পেপারগুলো লিখতেছে, অর্থাৎ অ্যাকচুয়ালি ফিল্ড লেভেলে যিনি, অর্থাৎ ফিল্ড লেভেলে বা ল্যাবরেটরিতে বা ম্যানুস্ক্রিপ্ট রাইটিংয়ে যিনি, যে জুনিয়র পার্সনটা লিড করতেছে, হাতে কলমে কাজটা করতেছে, উনি হচ্ছেন সাধারণত ফার্স্ট অথর হয়। তো এই ফার্স্ট অথর উনিও অনেক সময় জার্নাল অ্যালাউ করে ওনাকে আইডি ওপেন করতে, উনি ওপেন করে উনি সব কিছু প্রিপেয়ার করে উনি সাবমিট করতে পারবে অন বিহাফ অফ
করসপন্ডিং অথর। তো এটা আরেকটা অপশন। তো এইটা আসলে দুইটা মেজর অপশন বললাম, এর বাইরেও কিছু অপশন থাকতে পারে, এগুলো আসলে ওই জার্নালে ঢুকলেই পোর্টালে ঢুকলে হয়তো ক্লিয়ার হওয়া যাবে। যাই হোক, এই দুইটা উপায় ইউজুয়ালি হয় আর কি। তো আপনি করসপন্ডিং অথর হন বা ফার্স্ট অথর হন বা হ্যান্ডলিং অথর, যে অনেক জার্নাল হ্যান্ডলিং অথর বলে, যেভাবে হোক আপনি ধরেন পেপারটা সাবমিট করলেন জার্নালে, তার মানে এখন পেপারটা আপনার ম্যানুস্ক্রিপ্টটা জার্নালের কাছে পৌঁছে গেল। এখন জার্নাল কি করবে, এটা হচ্ছে নেক্সট স্টেপ। তো ওই জার্নালের এডিটর থাকে। এখন এডিটর কি? এডিটর হচ্ছে এই পেপারগুলা জার্নাল সাবমিশনের পরে যেই সায়েন্টিস্ট বা যে পার্সনরা প্রথম আপনার ম্যানুস্ক্রিপ্টটা দেখবেন সায়েন্টিফিক্যালি, ওনারা হচ্ছেন এডিটর। ওনাদের কাজ কি? ওনাদের কাজ হচ্ছে আপনার পেপারটা দেখে মেরিটটা যাচাই করবে আগে, যে মূল যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে আপনি যেই পেপারটা সাবমিট করলেন সেটা ওরা যেই পেপারগুলো পাবলিশ করে ওদের যে স্কোপ সেটার সাথে ফিট হয় কিনা, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তাদের যে স্ট্যান্ডার্ড সেটার সাথে এটা ম্যাচ করে কিনা। অর্থাৎ ধরেন ওটা নেচার মেডিসিন, খুব হাই স্ট্যান্ডার্ডের ধরেন একটা জার্নাল, আপনি করছেন হচ্ছে ধরেন খুব লো ক্যাটাগরির একটা রিসার্চ, তো সেটা ওদের ওখানে ফিট হবে না, ওদের স্ট্যান্ডার্ডে এটা হবে না, তো তখন ওরা এটা রিজেক্ট করে দেবে। অথবা আপনি ধরেন কাজ করছেন মেডিসিনের কাজ, আপনি সাবমিট করছেন জেনেটিক্সের একটা জার্নালে, তো ওরা বলবে যে নো, ইটস নট উইদিন আওয়ার স্কোপ, তো ওরা তখন এটা রিজেক্ট করে দেবে। তো এই কাজগুলো করবে হচ্ছে এডিটর। অর্থাৎ এডিটর আপনার পেপারটা প্রথমে একটু দেখে এই যে কথাগুলো বললাম সেগুলো, এর বাইরেও কিছু আছে, বাট এই দুটো হচ্ছে মূল জিনিস। তো এটা হচ্ছে এডিটর কাজ। তো এডিটর যদি মনে করে যে ইটস নট আপ টু দেয়ার মার্ক, মানে হচ্ছে ওদের স্ট্যান্ডার্ড অনুযায়ী না, অথবা যদি মনে করো যে ওদের জার্নাল স্কোপে না, তখন ওরা এটাকে রিজেক্ট করে দেবে। মানে হচ্ছে আপনাকে বলে দেবে যে সরি, এটা আমাদের এখানে হবে না, এবং কারণ অনেক সময় বলে দেয়। তো এইটাকে বলা হচ্ছে ডেস্ক রিজেকশন। ঠিক আছে, ডেস্ক রিজেকশন মানে জার্নালে দিলেন, জার্নাল ডেস্ক থেকে এটাকে আপনাকে ফেরত পাঠিয়ে দিল, এটা হচ্ছে ডেস্ক রিজেকশন। ওকে, তো আপনার পেপার যদি ডেস্ক রিজেকশন হয়ে যায়, তখন আপনার কাজ কি হবে? আপনার কাজ হবে হচ্ছে আবার অন্য কোনো জার্নালে, সুইটেবল জার্নালে, এবং আপনার পেপারের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডের সাথে যায় এমন কোনো জার্নাল চুজ করা এবং ওখানে সাবমিট করা, এবং এই একই প্রসেস ওখানে এডিটররা আবার যাচাই করার চেষ্টা করবে। তো আপনি এখানে একটা কথা বলে রাখি, আপনি আপনার পেপারটা ওদের স্ট্যান্ডার্ডের কি না সেটা কেমন বুঝবেন? সেটা বুঝতে হলে ওই জার্নালে যে রিসেন্টলি কিছু পেপার পাবলিশ করছে এরকম কিছু পেপার আপনি পড়ে দেখার চেষ্টা করবেন এবং তাদের মেরিট বা স্ট্যান্ডার্ডটা বোঝার চেষ্টা করবেন, কোয়ালিটিটা বোঝার চেষ্টা করবেন, সেটার সাথে নিজেটা কম্পেয়ার করবেন। এটা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে ওদের যে ইম্প্যাক্ট ফ্যাক্টর বলে, ইম্প্যাক্ট ফ্যাক্টরটা দেখায়। তো ইম্প্যাক্ট ফ্যাক্টর যদি হাই হয়, যেমন 10, 20, 30, 40, 50, তার মানে এটা খুবই খুবই টপ স্ট্যান্ডার্ডের জার্নাল। যদি এটা এমন হয় যে 1, আধা মানে 0.5 এরকম হয়, তার মানে এটা লো ইম্প্যাক্টের জার্নাল। যদি এটা হয় যে 5, 6, 7, 8, এটা ধরে নেওয়া যায় যে এটা ধরেন মিড র্যাঙ্কের জার্নাল। তবে এখানে বলে রাখি এটা সাবজেক্ট অনুযায়ী ভেরি করে, ডিসিপ্লিন অনুযায়ী ভেরি করে। তবে মেডিসিন বা অর্থাৎ বায়োমেডিক্যাল ফিল্ডে সাধারণত আমি যতটুকু বললাম এটাকে রাফ একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিতে পারেন। যদিও সাইটেশন বা এই যে ইম্প্যাক্ট ফ্যাক্টরটা, এটা ইটস নট দ্য অনলি মেট্রিক, এটা আরও বিভিন্ন প্যারামিটার আছে জার্নালকে যাচাই করার, বাট এটা একটা উপায়। ধরেন আপনার পেপারটা এডিটর পছন্দ করার পরে এখন এডিটরের কাজ কী হবে? এরপরে হচ্ছে আমাদের নেক্সট স্টেপ। এখন হচ্ছে এডিটর এই পেপারটাকে রিভিউয়ারের কাছে পাঠাবে। সাধারণত 2, 3, 4 জন রিভিউয়ার এটাকে রিভিউ করবে। তো রিভিউয়ার বলতে কি বোঝায়? রিভিউয়াররা হচ্ছে সাধারণত সায়েন্টিস্ট, এবং ওনারা আপনার পেপারটার এগেইন মেরিটটা যাচাই করবে, খুব চুলছেঁড়া বিশ্লেষণ যেটাকে বলা হয় ওটা করবে, এবং আপনার মেথড কী ছিল, সেটা রোবাস্ট ছিল কিনা, কোনো ভুল আছে কিনা, বা আরও অল্টারনেটিভ যদি কোনো মেথড থাকে সেটা কেন ব্যবহার করেন নাই। তারপরে হচ্ছে আপনি যে ইন্টারপ্রিটেশন দিচ্ছেন বা যে ডাটা কালেক্ট করছেন সেগুলো ঠিক আছে কিনা, বা এটার কোনো অল্টারনেটিভ ইন্টারপ্রিটেশন হইতে পারে কিনা,
তো এই ধরন এবং আপনি রেজাল্টটাকে যেভাবে ইন্টারপ্রিট করছেন, অর্থাৎ ডিসকাশনে বললাম না যে এটার ফিউচার ইমপ্লিকেশন কী হতে পারে, বা এটাকে আপনি কীভাবে ইন্টারপ্রিট করার চেষ্টা করতেছেন বা কীভাবে ক্লেইম করার চেষ্টা করতেছেন, এই জিনিসগুলো ওরা দেখবে। এবং যদি ওনাদের কাছে পছন্দ না হয় বা অল্টারনেটিভ কোনো ওপিনিয়ন থাকে, তখন ওনারা এটা নিয়ে একটা রিপোর্ট লিখবে। তো রিপোর্টটা ওনারা এডিটরের কাছে আবার পাঠাবে। ব্যাপারটা ওনারা এভাবে পড়ে, অর্থাৎ রিভিউ করে ওনাদের যে মতামত সেটা এডিটরের কাছে পাঠাবে। তো সাধারণত এডিটররা 2 থেকে 3 বা 4জন থেকে রিপোর্ট এক্সপেক্ট করে। ওনারা যখন ইনভাইট করে রিভিউয়ার, তখন সাধারণত আরও বেশি জনকে পাঠায়, কারণ সবাই তো রিভিউ করার ওই সময় যে অ্যাভেলেবল সেটা না হতে পারে। তো সেই জন্য দেখা যাচ্ছে ওনারা যদি মনে করে যে আমার 3টা রিভিউ লাগবে, ওনারা দেখা যাচ্ছে 10 জনকে পাঠাইছে। 10 জনের মধ্যে যদি 3 জন রাজি হয় তাহলে হয়ে গেল। তো এরকম রিভিউ যখন ওদের কাছে আসবে, অর্থাৎ ধরেন ওনার টার্গেট ছিল হচ্ছে 3 জনের রিভিউ নেওয়া, তো ধরেন 3টা রিভিউ উনি পাইলো, আপনার পেপারের উপর 3টা রিভিউ এডিটরের কাছে এসে পৌঁছালো। এখন এডিটররা ওই রিভিউর উপর ভিত্তি করে একটা ডিসিশনে আসবে। সেই ডিসিশনটা হতে পারে হচ্ছে, না এই পেপারের রিভিউগুলা ভালো হয় নাই, মানে হচ্ছে 3 রিভিউয়ারই বললো যে পেপার ইজ অফ ব্যাড কোয়ালিটি, এখানে এই প্রবলেম সেই প্রবলেম, এবং ওনারা সাজেস্ট করে দিলেন যে রিভিউয়াররা সাজেস্ট করে দিলেন যে এটা আসলে পাবলিশ করার মতো পেপার না, এই জার্নালে এটা রিজেক্ট করে দেন। ধরেন এই সাজেশনটা 3 জন রিভিউয়ারই এডিটরকে দিল, তাহলে এডিটর সাধারণত এই পেপারটাকে রিজেক্ট করে দেবে। যদি এমন হয় যে রিভিউয়াররা মনে করলো যে এইটাতে এই প্রবলেমগুলো আছে, তবে এটার পটেনশিয়ালও আছে, তো এগুলো কারেক্ট করলে এটা হয়তো আরও ইমপ্রুভ করবে পেপারটা, এবং এডিটর যদি এটার সাথে এগ্রি করেন, তখন উনি বলবেন যে ওকে, আমি এই রিভিউর রিপোর্টগুলো আমি অথরের কাছে এখন পাঠাবো এবং বলবো যে রিভাইজ অ্যান্ড রিসাবমিট। তার মানে হচ্ছে এডিটরের এডিটর হচ্ছে রিভিউয়ারের কমেন্টগুলো পাঠিয়ে বলবে যে রিভিউয়ার 1, রিভিউয়ার 2, রিভিউয়ার 3 এরকম নাম দিতে পারে, দিয়ে বলবে যে এনাদের এই কনসার্নগুলো আছে বা ইস্যুগুলো রেজ করছে, এখন এগুলোর উপর ভিত্তি করে আমরা আপনাকে একটা, অর্থাৎ অথরকে বলতেছে আমরা আপনাকে একটা সুযোগ দিচ্ছি যে আপনি বা আপনারা এটা নিয়ে কাজ করেন, রিভাইজ করেন আপনার পেপারটা এবং রিসাবমিট করেন, এই ইনভাইটেশনটা দেবে। তো এটাকে বলা হচ্ছে রিভাইজ অ্যান্ড রিসাবমিট। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড ঘটনা বললাম যে হতে পারে। থার্ড যেটা অপশন হতে পারে সেটা হচ্ছে এডিটরের কাছে যে রিপোর্টগুলো আসলে উনি দেখলেন যে সব রিভিউয়ার খুবই হ্যাপি যে পেপারে, যে সবাই অ্যাকসেপ্ট করে ফেলছে, মানে হচ্ছে এখানে কোনো কারেকশন নাই, নাথিং। তো এবং ওইরকম যদি রিপোর্ট আসে, এডিটর তখন বলবে যে ওকে অ্যাকসেপ্টেড, বাট দিস ইজ ভেরি ভেরি আনলাইকলি। এটা সাধারণত একবারেই আপনি সাবমিট করলেন কোনো রিভিশন ছাড়া, প্রথমবারে এরকম অ্যাকসেপ্টেড হয়ে যাবে, এরকম হওয়ার সুযোগটা খুবই কম এবং খুবই রেয়ার ঘটনা হয়। ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে রিভাইজ অ্যান্ড রিসাবমিট অথবা রিজেকশন। আচ্ছা, রিজেকশন হলে আপনি ওই যেটা বললাম যে আপনার এখন আবার নতুন আরেকটা জার্নাল খুঁজতে হবে। আর যদি বলে যে রিভাইজ অ্যান্ড রিসাবমিট, তখন আপনাকে নেক্সট স্টেপে যাইতে হবে। তো সেই নেক্সট স্টেপটা কি? নেক্সট স্টেপটা হচ্ছে আপনি ওই রিভিউয়ারের রিপোর্টগুলো পড়বেন, পরে আপনি ডিসিশনে আসবেন যে ওনারা যে কথাগুলো বলছে এগুলোর পক্ষে পাল্টা যুক্তি আমার পক্ষে দেওয়া সম্ভব কিনা, অথবা আমি যদি মনে করি যে ওনাদের কথাগুলো ঠিক, সে অনুযায়ী আমার রিভিশন করার সুযোগ আছে কিনা। অর্থাৎ আপনার যদি কোনো এক্সপেরিমেন্ট বা কোনো ডাটা অ্যানালাইসিস যদি নতুন করে করতে হয়, সেটা আপনি করতে পারবেন কিনা। যদি মনে করেন যে ওনাদের কথা অনুযায়ী হয়, আপনি নতুন করে ডাটাটা ইন্টারপ্রিট করতে পারবেন, অ্যানালাইসিস করতে পারবেন, বা এমনকি নতুন করে ডাটা কালেকশন করতে পারবেন, বা পেপারটাকে ইন্টারপ্রিটেশন বা ডিসকাশন এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, অথবা তাদের যে কমেন্টটা করলো সেটার কাউন্টার যুক্তি দিতে পারবেন। তো সেরকম যদি মনে করেন, তাহলে আপনি রিভাইজ করবেন এবং ওই আগের মতো প্রসেসে ওখানে অপশন থাকবে রিসাবমিট, ওখানে গিয়ে আপনি এটা রিসাবমিট করবেন। তো এটা হচ্ছে রিভাইজ অ্যান্ড রিসাবমিট। তো রিসাবমিশনের পরে এগেইন এটা আবার এডিটর দেখবে যে রিভিউয়ারের রিপোর্ট কী ছিল
আপনি কি চেঞ্জ করছেন এবং আপনি কি চিঠি লিখলেন বা আপনি কি রিপ্লাই দিলেন, রিভিউয়ারের যে কমেন্ট ছিল ওগুলোর প্রতি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আপনার রিপ্লাই দিতে হবে। তো রিপ্লাই দিলেন অর্থাৎ এখানে দুইটা কাজ, একটা হচ্ছে ম্যানুস্ক্রিপ্টভাবে রিভাইজ করা, 2 নম্বর হচ্ছে আপনি কি রিভাইজ করলেন এবং কোন কোন পয়েন্টে চেঞ্জ আনলেন বা কাউন্টার যুক্তি দিলেন সেটা নিয়ে একটা চিঠির মতো লেখা ওই প্রত্যেকটা রিভিউয়ারের রিপোর্টের জবাব হিসেবে। তো সেটা যখন করবেন তখন এডিটর এগুলো সবগুলো দেখবে, দেখার পরে উনি যদি মনে করেন যে না সুন্দরভাবে আপনি অ্যাড্রেস করছেন, উনি হ্যাপি, তখন হচ্ছে উনি অনেক সময় এটা নিজেই অ্যাকসেপ্ট করে ফেলতে পারবে। অথবা যেটা বেশিরভাগ সময় হয় সেটা হচ্ছে আপনার রিপোর্টগুলা, আপনার রিভাইজ ম্যানুস্ক্রিপ্ট এবং আপনি যে পাল্টা যে চিঠি লিখলেন সেটা ম্যানুস্ক্রিপ্টটা তো ওই প্রত্যেক রিভিউয়ারের কাছে পাঠাবে এবং আপনি যে চিঠি লিখলেন সেটা যেই রিভিউয়ারের এগেনস্টে লিখলেন বা যে রিভিউয়ারের জন্য লিখলেন সেটা লিখলেন, অর্থাৎ রিভিউয়ার 1-এর জন্য যে চিঠিটা লিখলেন সেটা রিভিউয়ার 1-কে পাঠাবে, রিভিউয়ার 2-এর জন্য যেটা লিখলেন সেটা রিভিউয়ার 2-এর কাছে পাঠাবে আলাদা আলাদা করে, এবং ম্যানুস্ক্রিপ্টটা সবাই রিভাইজ ম্যানুস্ক্রিপ্টটা সবার কাছে পাঠাবে। ঠিক আছে, তো এটা এটা এডিটরের ডিসিশন। সাধারণত আমি যেটা বললাম যে রিভিউয়ারের কাছে পাঠানো এটাই হয়। এটা পাঠানোর পরে এখন রিভিউয়াররা আবার চেক করবে যে আমি যে যে কনসার্নগুলো বলছিলাম সেগুলো ওরা অ্যাড্রেস করছে কিনা। যদি দেখে যে আপনি যে কাউন্টার যে যুক্তি দিলেন সেটাতে ওরা হ্যাপি, অথবা আপনি যে নতুন যে অ্যানালাইসিসটা করলেন সেটাতে হ্যাপি, তখন ওরা অ্যাকসেপ্ট করে দেবে, যে বলবে যে ওকে দে অ্যাড্রেসড মাই কনসার্নস প্রপারলি বা নাইসলি অ্যান্ড ইট ইমপ্রুভ দ্য ম্যানুস্ক্রিপ্ট। তখন ওরা বলবে যে নাও দ্য পেপার ক্যান বি অ্যাকসেপ্টেড, এরকম করে কমেন্ট আসতে পারে। তো রিভিউয়াররা আবার ওনাদের যে কমেন্টগুলা নতুন করে সেগুলা এডিটরের কাছে পাঠাবে। তো এডিটর যদি দেখে যে সবাই হ্যাপি তাহলে বলবে যে ওকে ইট ইজ অ্যাকসেপ্টেড, তখন অথরের কাছে কনগ্রাচুলেশন জানায়, এটা বলে দেবে যে এটা অ্যাকসেপ্টেড এবং ফাইনাল স্টেজে চলে যাবে। যদি বলে যে না এখন আবারও কনসার্ন বা আবারও এভাবে মডিফাই করতে বলছে, তখন আবার অথরের কাছে এটা পাঠাবে এবং অথর আবার ডিসাইড করবে। তো এই প্রসেসটা 2 বা 3 বা 4 বারও হতে পারে। ঠিক আছে, তারপরে আবার ওই যেটা বললাম আপনি প্রথম সাবমিশনে অ্যাকসেপ্টেড হয়ে যেতে পারে, হুইচ ইজ ভেরি রেয়ার। সাধারণত যেটা হয় 1 বার বা 2 বার এরকম রিভিশন হবে, হওয়ার পরে আপনার একটা ফাইনাল ডিসিশনে সবাই মিলে এডিটররা ফাইনাল ডিসিশনে আসবে যে এখন এটা লেটস সে এটা অ্যাকসেপ্টেড। তো অ্যাকসেপ্টেড হওয়ার পরে এখন হচ্ছে ওরা ফাইনাল ফরম্যাটিংয়ের কথা বলবে, অর্থাৎ একদম কোথাও যদি কোনো কিছু মাইনর কিছু থাকে বা ছবির ফরম্যাটিং থাকে সবগুলো করতে বলবে, এবং ওইটা করে আপনি এবার পেপারটা আপনি ফাইনাল সাবমিশন করবেন, এবং হচ্ছে অনেক সময় ওরাও হেল্প করবে। করার পরে এই পেপারটা পাবলিকেশনের জন্য রেডি হয়ে যাবে। পাবলিকেশন যখন হবে অর্থাৎ জার্নাল যখন অ্যাকসেপ্ট করলো এবং এটা পাবলিশ করবো অর্থাৎ মানুষজনের জন্য পড়ার জন্য উন্মুক্ত করে দেবে, তখন এবার 2টা অপশন আসবে সাধারণত, সেটা হচ্ছে ওপেন অ্যাক্সেস মডেল অথবা সাবস্ক্রিপশন মডেল। তো ওপেন অ্যাক্সেস মডেলটা কি? এটা হচ্ছে আপনি অথর হিসেবে আপনি পেমেন্ট করবেন জার্নালকে, আপনি পেপার পাবলিশ করতেছেন আবার আপনি ওদেরকে পে করবেন। ঠিক আছে, জার্নাল টু জার্নাল এটা কত পেমেন্ট হবে এটা ভ্যারি করবে, 1 লাখ হতে পারে, 2 লাখ হতে পারে, 3 লাখ হতে পারে, এমনকি 10 লাখও হতে পারে। তো আপনি এই পেপারটার পাবলিশ করতে যাচ্ছেন এবং আপনি অথর হিসেবে আপনি পেপারে পাবলিকেশনের জন্য ফি দেবেন। তো সুবিধাটা কি তাহলে? এটা ওপেন অ্যাক্সেস কেন বলতেছে? ওপেন অ্যাক্সেস হচ্ছে যারা রিডার তারা ফ্রিলি রিড করতে পারবে, অর্থাৎ এটা পাবলিকেশনের পরে এটা সবার জন্য ওপেন হয়ে যাবে, সবাই ফ্রিলি পড়তে থাকবে। এটা হচ্ছে ওপেন অ্যাক্সেস মডেল। আবার যেটা সাবস্ক্রিপশন মডেল বা ট্রেডিশনাল মডেল, ওটা হচ্ছে আপনি পেপারটা পাবলিকেশনের জন্য আপনার কোনো টাকা দিতে হবে না, কিন্তু ওরা যখন পেপারটা পাবলিশ করবে তখন সবাই এটা পড়তে পারবে না। কে পড়তে পারবে? সেটা হচ্ছে যে পেমেন্ট করবে সে পড়তে পারবে। অর্থাৎ একজন রিডার যদি সে আপনার পেপারে ইন্টারেস্টেড হয় এবং পড়তে চায় তাহলে তাকে পেমেন্ট করতে হবে, অথবা সে যে ইউনিভার্সিটির স্টুডেন্ট বা যে ইউনিভার্সিটিতে কাজ করে ওই ইউনিভার্সিটির লাইব্রেরি পেমেন্ট করবে। তো যেভাবে হোক এটা বেসিক্যালি রিডারের থেকে বা রিডারের যে ইনস্টিটিউটের কাজ করে ওখান থেকে পেমেন্টটা দিতে হবে। তো সেটা হচ্ছে সাবস্ক্রিপশন মডেল। তো এভাবে কাজ করে। তো সাধারণত পেপার মানে জার্নালগুলা কোনো জার্নাল ওপেন অ্যাক্সেস মডেল ফলো করবে শুধুমাত্র, কোনো জার্নাল শুধুমাত্র সাবস্ক্রিপশন মডেল ফলো করবে, আবার কিছু কিছু জার্নাল একটা হাইব্রিড মডেল ফলো করে, অর্থাৎ এদের সাবস্ক্রিপশন মডেলও থাকবে এবং ওপেন অ্যাক্সেস মডেলও থাকবে, আপনার যেটা পছন্দ হয় সেটা নেবেন। ঠিক আছে, তো এই হচ্ছে পাবলিকেশন প্রসেস। তো আমি এই ভিডিওতে পুরো জিনিসটা করলাম, আপনার ম্যানুস্ক্রিপ্ট প্রিপারেশন থেকে শুরু করে পুরা ম্যানুস্ক্রিপ্ট পাবলিশ হওয়া পর্যন্ত প্রত্যেকটা
কয়েকটা স্টেপগুলো সম্পর্কে বলার চেষ্টা করলাম। এর বাইরে আসলে আরও ডিটেলস অনেক কিছু বলা যায়, কিন্তু সেগুলো বললাম না। এখানে অনেকটা সামারি টাইপের থাকলো। আমি যদি আবার একটু সামারি করি, সেটা হচ্ছে আপনার পেপার রেডি হওয়ার পরে, গবেষণা শেষ হওয়ার পরে পেপারটা লিখবেন। লেখার পরে হচ্ছে কোনো একটা জার্নাল চুজ করবেন। চুজ করার পরে ওখানে সাবমিট করবেন। এটা ওয়েবসাইটে গিয়ে খুঁজে বের করবেন, সাবমিট করবেন। সাবমিশনের পরে এটা এডিটরের কাছে যাবে। এডিটর এটার মেরিটটা যাচাই করবে। যাচাই করার পরে যদি মনে করে যে এটা ফার্দার সুযোগ দেওয়া উচিত, তাহলে হচ্ছে উনি এটা আর রিভিউয়ারের কাছে পাঠাবেন। রিভিউয়াররা এটাকে ইভ্যালুয়েট করবে, পরে ওনারা কমেন্টটা দেবেন এবং এডিটরের কাছে পাঠাবেন। এডিটর যদি মনে করে যেটা অ্যাকসেপ্ট করবে, যদি মনে করে যেটা রিভাইজ অ্যান্ড রিসাবমিট করবে, তাহলে সেটাও করতে পারে, অথবা রিজেক্ট করে দিতে পারে। তো রিভাইজ অ্যান্ড রিসাবমিট হলে আপনি রিভাইজ করে আবার সাবমিট করবেন, আবার রিভিউয়ারের কাছে যাবে, আবার ওরা দেখে ওনাদের ডিসিশনটা এডিটরকে জানাবে এবং এডিটর ফাইনাল ডিসিশনটা নেবে। যদি অ্যাকসেপ্ট হয় জার্নালের জন্য, তখন হচ্ছে ওনারা এটা দুইটা মডেলে পাবলিশ করতে পারে। ওপেন অ্যাক্সেস মডেল, যেটা হচ্ছে আপনাকে পে করতে হবে অথর হিসেবে, অথবা সাবস্ক্রিপশন মডেল, যেটাতে আপনাকে পে করতে হবে না, যারা রিডার আছে তাদেরকে পে করতে হবে। তো আশা করি এই ভিডিওতে আমি এটা পুরো জিনিসটা এক্সপ্লেন করতে পারছি, এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করবো ওগুলো সম্পর্কে নতুন কোনো ভিডিও করতে। ধন্যবাদ সবাইকে।